Hi everyone, welcome to Travel Girls new vlog. Ami Chandrani. Welcome to my Athens travel series episode 2. গতকাল আমরা এথেন্সে এসে পৌঁছেছিলাম আর বিকেল বেলায় মনাস্টেরাকি এবং প্লাকা চত্বরটা ঘুরে বেরিয়েছিলাম। যারা আমার আগের পর্বটা মিস করে গেছো তারা অবশ্যই একবার দেখে নিও। আজকের পর্বে আমরা এথেন্সের বিখ্যাত কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব আর সব বিস্তারে তোমাদের জানাবো। একদিনে এথেন্সের অনেকগুলো জায়গা কিভাবে কভার করবে, কোথা থেকে টিকিট কাটতে হবে, কিসের কত খরচ, সব কিছু। আজ 19শে অক্টোবর, রবিবার। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা যে এয়ারবিএনবিটায় রয়েছি তার কাছেই একটা দারুণ টয় শপ আর ক্যাফে আছে, যেটাতে অসাধারণ হ্যালোইনের ডেকোরেশন করা হয়েছে। আজকে আমরা সকালবেলা ঠিক করলাম ওই ক্যাফেতে ব্রেকফাস্ট করব। বাইরে এবং নিচটায় হ্যালোইনের দারুণ ডেকোরেশন করা রয়েছে, তবে আমাদের উপরের তলায় নিয়ে এলো যেখানে পুরো ক্রিসমাস স্পিরিট। গ্রিক কফি আর খাবার দাবার দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকের অ্যাডভেঞ্চারের জন্য। আজকের দিনটাই একমাত্র গোটা একটা দিন যেটা আমরা এথেন্সের জন্য পাচ্ছি, তাই আজকের দিনটায় কোথায় কোথায় ঘুরবো সেগুলো আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল। এথেন্সের এই হিস্টোরিক্যাল সাইটগুলোতে ঢোকার জন্য টিকিট লাগে, তাই সব জায়গায় না ঢুকে সমস্ত জায়গাগুলো বিচার করে আমরা মাত্র দুটো জায়গাতেই ঢুকবো বলে ঠিক করেছিলাম, আর তার জন্য আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। গ্রিসের সবথেকে বড় দর্শনীয় স্থান হচ্ছে অ্যাক্রোপলিস, যেটার টিকিট আমরা অনলাইনে কেটেছিলাম এবং স্লট ছিল 12টা থেকে। আর দ্বিতীয় যে জায়গাটায় আমাদের আসার ইচ্ছা ছিল সেটা হচ্ছে এই অ্যানসিয়েন্ট অ্যাগোরা। এর টিকিট পেয়েছিলাম 10টা থেকে। অ্যানশিয়েন্ট অ্যাগোরা অফ এথেন্স একটা বিশাল এলাকা জুড়ে অবস্থিত, যেটা ছিল বলতে গেলে শহরের সিটি সেন্টার এরিয়া। আর এই গোটা অ্যাগোরা জুড়ে একমাত্র এই বিল্ডিংটাই এখনও বেশ অনেকটাই দাঁড়িয়ে রয়েছে। টেম্পল অফ হেফাস্টাস। হেফাস্টাস ছিলেন গ্রিকদের আর্টিস্ট, কার্পেন্টার, ক্রাফটসম্যান, জহুরিদের দেবতা। অনেকটা আমাদের ঠাকুর বিশ্বকর্মার মতো নাকি? মন্দিরের ভগ্নাবশেষটা দেখে কার্টুন সিনেমায় দেখানো টেম্পলগুলোর কথা মনে পড়ে যায়। এইসব ঐতিহাসিক জায়গা দেখতে গিয়ে তোরা যাতে বোর না হয়ে যায়, তাই ওকে বলছিলাম হারকিউলিস আর জিউসের টেম্পলের গল্প, যাতে ও কিছু একটা অন্তত রিলেট করতে পারে। দূরে পাহাড়টার উপর দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস, আর পাহাড়ের আগে অবধি এই পুরো চত্বরটাই অ্যানশিয়েন্ট অ্যাগোরা। আমাদের কপাল খারাপ, আজকে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। Athena and Hephaestus. Hephaestus is metal god, and Athena Argan is potters and crafts goddess. Potters and crafts. Yeah. It's sad that it's raining today. Mad. Oh yeah. Not sad. Sad and mad drive. মন্দিরটা ছিল একটা ছোট্ট পাহাড়ের উপর, ওখান থেকে আমরা নিচে নেমে এলাম। এখানটায় আগে ছিল ওদের কাউন্সিল বিল্ডিং। এটাও ছিল কাউন্সিলেরই একটা অংশ, অর্থাৎ যেখানে তৎকালীন সময়ে কাউন্সিল হাউস ছিল। গ্রেট ড্রেন, অর্থাৎ এখানে কোনো বড় নালা ছিল। আর ঠিক উল্টো দিকেই ছিল মনুমেন্ট অফ এপোনিমাস হিরোজ। That was the cage. 12টা বিশাল স্ট্যাচু রাখা ছিল এখানে সারি দিয়ে। যাবতীয় স্ট্যাচুর ভগ্নাবশেষ মনে হয় এখন অ্যাক্রোপলিস মিউজিয়ামে রাখা রয়েছে। অল্টার অফ গড জিউস। এই জায়গাটা খুব সম্ভবত ছিল তৎকালীন বাজার।
তোরাকে বলছিলাম আর ও ইমাজিন করছিল কোনখানে আইসক্রিম শপ ছিল, কোথায় কটন ক্যান্ডির দোকান ছিল। তখনকার মানুষ কি আইসক্রিম খেত? এই জায়গাটা ছিল জিমনাজিয়াম বা প্যালেস অফ দ্য জায়ান্টস। সামনের গেটে বিশাল বিশাল স্ট্যাচুর ভগ্নাবশেষ রয়েছে এখন। These were actually the ruins. It was a big palace, Yeah. Look. like this one. আর এর পাশের রাস্তাটাকে বলা হয় প্যানাথেনিয়াক ওয়ে। এই পিলারগুলোর উপরেও খুব সম্ভবত এক একটা করে স্ট্যাচু ছিল। গ্রিক ভাষায় এখানে কিছু লেখা রয়েছে। প্যানাথেনিয়াক ওয়ে পার হয়ে আমরা এসে পৌঁছলাম এই মিউজিয়ামটার সামনে। অনেকক্ষণ ছাতা নিয়ে ঘুরছি আর 12টা বাজতে এখনও কিছু টাইম আছে, তাই আমরা ঢুকে পড়লাম এই মিউজিয়ামটাতে। এটা অ্যানশিয়েন্ট অ্যাগোরার মধ্যেই পড়ে। এটা স্থাপিত হয় 1953 থেকে 56 সালের মাঝামাঝি। এই অ্যানশিয়েন্ট অ্যাগোরার এক্সক্যাভেশনের সময় মাটির নিচে পাওয়া বহু জিনিস এই মিউজিয়ামে রাখা রয়েছে। এই দোতলা মিউজিয়ামটাতে প্রচুর স্ট্যাচু, ভেতরের ঘরে প্রচুর মাটি, কাঁচ, আইভরির পাত্র, পটারি এবং কয়েনের কালেকশন রয়েছে। এইখানে অ্যানশিয়েন্ট অ্যাগোরার টিকিট সংক্রান্ত কিছু তথ্য দিয়ে রাখি। যেহেতু এথেন্সে প্রতিদিন প্রচুর পর্যটক আসেন, তাই এই সমস্ত স্থানগুলোতে এসে টিকিট কাটতে চাইলে টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই এটা অবশ্যই রেকমেন্ডেড যে আগে থেকে অনলাইনে টিকিট কেটে আসা উচিত। টিকিট পাওয়া যায় হেলেনিক হেরিটেজ বলে একটা সাইটে। ভায়াটার ইত্যাদি সাইট থেকে টিকিট না কাটাই ভালো। অ্যানশিয়েন্ট অ্যাগোরায় টিকিটের মূল্য 20 ইউরো পার অ্যাডাল্ট। 6 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট মূল্য নেই। উপরের তলায় রাখা রয়েছে অ্যাক্রোপলিসের একটা মডেল। টিকিটের স্লটগুলো থাকে 1 ঘন্টা করে। যেমন আমরা কেটেছিলাম 10টা থেকে 11টা, তার মানে 10টা থেকে 11টার মধ্যে যে কোনো সময় আমরা ওই টিকিটে এখানে প্রবেশ করতে পারবো। আমরা টিকিট কেটেছিলাম প্রায় দিন 15 আগে, তখনই দেখেছিলাম যে কয়েকটা স্লট কিন্তু অলরেডি ফুল হয়ে গিয়েছে। বারোটা বাজে। আমরা এবার বেরোবো অ্যানশিয়েন্ট অ্যাগোরা থেকে, যাব অ্যাক্রোপলিস। বেরোনোর পথে দেখলাম 2 বিখ্যাত দার্শনিক সক্রেটিস আর কনফুসিয়াসের স্ট্যাচু। অ্যানশিয়েন্ট অ্যাগোরা থেকে বেরিয়ে আমরা গুগল ম্যাপ দেখে চললাম অ্যাক্রোপলিসের উদ্দেশ্যে। দেখতে পাশেই মনে হলেও এখান থেকে হেঁটে সময় লাগবে প্রায় মিনিট 20। এখানেও প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। এই ধরনের বাইকগুলো মনে হয় এখানে খুব ভাড়া পাওয়া যায়। হপ অন হপ অফ বাসও দেখছি অ্যাক্রোপলিসের সামনে অবধি আসছে। অ্যাক্রোপলিসের টিকিটের মূল্য 30 ইউরো পার অ্যাডাল্ট। 6 বছরের নিচের বাচ্চার কোনো টিকিট লাগবে না। আমাদের স্লট ছিল 12টা থেকে 1টা, তার মানে 12টা থেকে 1টার মধ্যে যে কোনো সময় ঢোকা যাবে। এখানে লেখা রয়েছে টিকিটের মূল্য 30 ইউরো, আর এই টিকিটে কোন কোন জায়গা দেখা যাবে সেটাও লেখা রয়েছে। এটারও টিকিট কিন্তু আমরা কেটেছিলাম হেলেনিক হেরিটেজ বলে সাইটটা থেকে। এখানে কিন্তু বেশ ভিড়। আমার আর সায়নের দুজনেরই এক হাতে ছাতা আর এক হাতে ক্যামেরা। এখানে বেশ ভিড়ও রয়েছে, তাই বেশ ভালোই অসুবিধা হচ্ছিল এবার বৃষ্টির মধ্যে।
তোরার তো রেনকোট আছেই, ওটাতে কোনো সমস্যা হচ্ছে না। আমি আর সায়নও দুটো প্লাস্টিকের রেনকোট কিনে নিলাম। 3 ইউরো করে দাম নিল। এই যে এরকম দেখতে একদম পাতলা প্লাস্টিকের রেনকোট। অ্যাক্রোপলিসে ঢুকেই সবার প্রথমে এই স্পটটা দেখে মন ভরে গেল। এর নাম থিয়েটার অফ ডায়োনিসাস বা হেরোডিয়ান। অ্যাক্রোপলিসের একদম সাউথ ওয়েস্ট স্লোপে অবস্থিত। তৈরির সময় প্রায় 161 খ্রিস্টাব্দ। এটা কিন্তু রোমানদের বানানো। 1950 সালে এটা রিনোভেট করা হয় এবং এখানে কিন্তু এখনও শো হয়। প্রতি বছর সামারে এথেন্স ফেস্টিভ্যাল বলে একটা অনুষ্ঠান হয়, যেটা এই ওপেন থিয়েটারে অনুষ্ঠিত হয়। আরও উপরের দিকে আমরা উঠতে শুরু করলাম। সুন্দর সিঁড়ি করা রয়েছে। এখান থেকেও থিয়েটারের একটু ভিউ পাওয়া যাচ্ছে। অ্যাক্রোপলিস তৈরি হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। দেবী এথেনা, যার নামে এই শহর এথেন্স, তার মন্দির পার্থেনন তৈরি হয় প্রায় খ্রিস্টপূর্ব 447 সালে। মেঘগুলো দেখ পাহাড়ের ওপর পড়ে যাবি। চলো। Stay to the right side, please. Continue, stay to the right side. এই অ্যাক্রোপলিস কিন্তু একেবারে তৈরি হয়নি, বহু বছর ধরে একটু একটু করে তৈরি হয়েছে। গণতন্ত্র, দর্শন, ভাব প্রকাশের স্বাধীনতা, পাশ্চাত্য সভ্যতার ভিত বলা যেতে পারে এই এথেন্সে, এই গ্রিসে। এটা একটা বিশাল গেট, যার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব অ্যাক্রোপলিসের ভিতরের এরিয়াতে, যেখানে রয়েছে পার্থেনন, এছাড়াও দেবী এথেনা নাইকির একটা ছোট মন্দির। এই অনুভূতিটা বোধহয় ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু মুগ্ধ হয়ে সবকিছু দেখছি। এই খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী ছিল গ্রিসের স্বর্ণযুগ। এই বিল্ডিং অবশ্যই ছিল তাদের সেই সময়ের শক্তি এবং হিরোইজমের নিদর্শনের প্রতীক। আমার সামনে এখন সেই ছোটবেলায় ইতিহাসের পাতায় দেখা পার্থেনন। এখন শুধু দাঁড়িয়ে রয়েছে মার্বেলের কয়েকটা পিলার, কিন্তু তৎকালীন সময়ে এটা ছিল বিশাল। দেবী এথেনার এই মন্দির জুড়ে ছিল নানান রকম কারুকার্য। এই পার্থেনন কিন্তু পরবর্তী সময়ে খ্রিস্টানদের চার্চে পরিণত হয় এবং অটোমান আমলে এটি মসজিদেও রূপান্তরিত হয়েছিল। সবই এখন রুইন্স, ধ্বংসাবশেষ, কিন্তু ইতিহাস কিছুই ভোলে না। তাই কত শতাব্দী প্রাচীন গ্রিক সভ্যতার গর্বের নিদর্শন দেখতে আজও মানুষ ছুটে আসে। মাঝখানে আসুন। পার্থেননের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা ছোট মন্দির। এটা ছিল দেবী এথেনা এবং দেবী নাইকির। এথেনা ছিলেন জ্ঞান এবং যুদ্ধের দেবী, আর নাইকি ছিলেন বিজয় বা ভিক্টরির দেবী। হ্যাঁ, এই দেবী নাইকির নামানুসারেই কিন্তু বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকির নামকরণ হয়েছে।
অ্যানশিয়েন্ট অ্যাগোরার মতো অ্যাক্রোপলিসেও আমাদের ঘন্টা দেড়েক সময় কাটল। বাইরে বেরিয়ে মিউজিয়াম শপটায় একবার ঢুকলাম। দেবী এথেনার একটা মূর্তি। জিনিসপত্রের প্রচুর দাম এখানে। অ্যাক্রোপলিস থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরের গন্তব্যে। যেতে যেতেই চোখে পড়ল অ্যাক্রোপলিস মিউজিয়াম। এই বিল্ডিংটা দেখতে বেশ মডার্ন। এটি স্থাপিত হয় 2009 সালে। এক্সক্যাভেশনের ফলে পাওয়া সমস্ত আর্টিফ্যাক্টস, অ্যাক্রোপলিস বা অ্যানশিয়েন্ট অ্যাগোরার স্ট্যাচু সমস্ত কিছু এই মিউজিয়ামে রাখা রয়েছে। এখানে ঢোকার প্রবেশ মূল্য 20 ইউরো করে। আমরা আর এর ভিতরে ঢুকিনি। আমাদের পরের গন্তব্য ছিল হেড্রিয়ানস গেট আর অলিম্পিয়ান জিউসের মন্দির, যেটা অ্যাক্রোপলিস থেকে হেঁটে ওই 20 মিনিট মতো। আসার সময় রাস্তাতে একটা দোকান থেকে আমরা গাইরোজ কিনে নিয়েছিলাম। গাইরোজ হচ্ছে এরকম অনেকটা রোলের মতো দেখতে। নর্মাল রোল ঠিক নয়, শাওয়ারমা রোলের মতো। এই হেড্রিয়ানস গেট রোমান সম্রাট হেড্রিয়ানের আমলে তৈরি। আর তার ঠিক পাশেই ছিল টেম্পল অফ অলিম্পিয়ান জিউস। গ্রিক মাইথোলজি অনুযায়ী জিউস ছিলেন সব দেবতার রাজা, আকাশ এবং বজ্রের দেবতা। এথেনা, অ্যাপোলো, অ্যাফ্রোদিটি, আর্টেমিস, হেফাস্টাস এনারা সবাই জিউসের সন্তান। এই মন্দিরটাও বিশাল ছিল, তবে বর্তমানে মাত্র 15টি পিলার দাঁড়িয়ে রয়েছে। কাজ চলছে রেস্টোরেশনের। আমাদের প্ল্যানে এই টেম্পলটার জন্য কিছুটা সময় ধরা ছিল, কিন্তু গিয়ে তো দেখলাম যে ভেতরে ঢোকার কিছুই নেই, তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর আমাদের পরবর্তী গন্তব্য অলিম্পিক স্টেডিয়াম। তবে হাতে এখনও কিছুটা টাইম থাকায় আর রাস্তার ধারে একটা মেলা হচ্ছে দেখে আমরা সেই মেলাটাতে ঢুকে পড়লাম। ওয়াইন, মধু এইসব পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। মেলাটা পার হতেই এসে পৌঁছলাম এই বিশাল বিল্ডিংটার সামনে। জ্যাপিয়ান হল, এটা একটা কনফারেন্স আর এক্সিবিশন সেন্টার। 1888 সালে তৈরি এই বিল্ডিং। উল্টো দিকে রয়েছে খুব সুন্দর একটা ফোয়ারা। বিল্ডিংটা ভীষণ সুন্দর দেখতে। আমরা একটু ভিতরেও ঘুরে এলাম। Congress and exhibitions hall. ওখান থেকে আবার হাঁটা লাগালাম অলিম্পিক স্টেডিয়ামের উদ্দেশ্যে। এই যে সেই স্টেডিয়াম, আরেকটা রোমাঞ্চকর জায়গা। The stadium of the first modern Olympic Games, Panathinaikos Stadium. বাইরে থেকে কিন্তু পুরো স্টেডিয়ামটাই দেখা যায়, তবে আমাদের ইচ্ছে ছিল ভিতরে ঢোকার।
অলিম্পিক স্টেডিয়ামে ঢুকে একটু দৌড় লাগিয়ে আসতে পারলে কীরকম হয়। এছাড়াও ভিতরে রয়েছে একটা মিউজিয়াম, যেখানে রয়েছে আজ অবধি হওয়া প্রতিটা অলিম্পিকের মশালগুলো। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই স্টেডিয়ামের টিকিট কিন্তু অনলাইনে কাটা যায় না। টিকিটের মূল্য 12 ইউরো করে। প্যানাথেনিয়াক স্টেডিয়াম, সায়ন টিকিট কেটে নিল। এখানে ঢোকার জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। Is the guide audio guide free or? এখানে বলে রাখি, আমরা কিন্তু আজকে সব জায়গাগুলোতেই কোনো গাইড ছাড়াই ঘুরেছি। গাইড নেওয়ার সত্যি সেরকম কোনো প্রয়োজন হয় না। অডিও গাইডের কাউন্টারটাতে জিজ্ঞাসা করতে ওরা একটা অ্যাপ স্ক্যান করতে বলল। ওই অ্যাপেই সমস্ত কিছু লেখা রয়েছে নাম্বার ওয়াইজ। Yeah, we're inside the Olympic Stadium now. I want to run with Shawnee. Acha, Shawnee and Dad. Scared. চলো কেয়ারে কি আছে? এখানে তো দৌড়তে হবে একটুখানি। চলো আমরা একটু রান করি। দৌড়ো দৌড়ো। কোথায়? back now, দাও। put everything out. আগে ওটা হলো, নালে পড়ে যাবে। There's two choices. The এটা outside. পিছনে নিতে হবে। এটা পিছনে নিতে দাও না, দেখছি দেখছি, দাও। There's two choices. You can be outside. Oops, it's so heavy. ওইটা আসছে কোথা থেকে স্টার্ট হবে? এখান থেকে। এখান থেকে আমি কোথায় দাঁড়াবো? কিন্তু আমরা যাবোই না। On your mark, get set, go. Shawnee, Shawnee, Shawnee. Shawnee, Shawnee. আমিও একটু দৌড় দিলাম। এটা কিন্তু পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যেটা সম্পূর্ণভাবে মার্বেলের তৈরি। এই মার্বেলের স্টেডিয়ামটা রোমানরা তৈরি করে 144 খ্রিস্টাব্দে। সেই সময় দর্শক আসন ছিল 50,000। পরে এটা রিফারবিশ করে 1896 সালে যখন ফার্স্ট মডার্ন অলিম্পিক শুরু হয়, তার ওপেনিং আর ক্লোজিং সেরেমনি এখানেই হয়েছিল। এবং তার সঙ্গে 9টি কন্টেস্টেড স্পোর্টের মধ্যে 4টি এখানেই অনুষ্ঠিত হয়েছিল। 2004-এর এথেন্স সামার অলিম্পিকেও কিন্তু এখানে খেলা হয়েছিল। এখন আমরা যাচ্ছি ভেতরের মিউজিয়ামে। এই হচ্ছে সমস্ত অলিম্পিকের মশালগুলো। প্রতিটার নিচে লেখা রয়েছে এগুলো কোন সালে এবং কোন দেশে ব্যবহৃত হয়েছিল। এই মশাল বা টর্চগুলো নিয়ে প্রতি অলিম্পিকের আগে অলিম্পিক ফ্লেম রিলে হয়, যেটা শুরু হয় গ্রিসের অলিম্পিয়া থেকে আর শেষ হয় যেই দেশে অনুষ্ঠিত হবে সেখানে। এটা ছিল 2022 সালের বেজিং অলিম্পিকের মশাল। উপরের তলার পুরো ঘরটা জুড়েই চারদিকের দেওয়ালে ওই টর্চগুলো রাখা রয়েছে। One of the 204 petals representing the competing nations. প্রতিটা কম্পিটিং দেশে এই একটা করে পেটাল থাকে, পাপড়ি, যেগুলো জুড়ে জুড়ে অলিম্পিকের কলরনটা তৈরি হয়।
ফ্লেম রিলের পরে ওই টর্চ দিয়ে এই কলরনটা জ্বালানো হয় আর এই আগুনটা জ্বলতে থাকে যতদিন অলিম্পিক চলে ততদিন। ফিনিশ করে নি তারপর 2024 প্যারিস অলিম্পিক, এই সেই টর্চ। আজ আমরা প্রচুর হেঁটেছি। পরে রাতে বাড়ি ফিরে দেখেছিলাম আজ আমরা প্রায় 12 কিলোমিটার হেঁটেছি। তোরাও হেঁটেছে। আর এই অলিম্পিক স্টেডিয়ামটাতে তো ও ভীষণ মজা পেয়েছে। মিউজিয়ামটার ভিতরে একটু বিরক্ত হয়ে গিয়েছিল। আজ আমরা অলরেডি প্রচুর ঘুরেছি। এখন সময় প্রায় বিকেল 5:30। কোথাও বসে সানসেট দেখলে কীরকম হয়। এথেন্সের সবথেকে উঁচু পয়েন্ট হলো এই লাইকোবেটাস হিল। প্যানাথেনিয়াক স্টেডিয়াম থেকে অনেকটা দূর, তাই আমরা উবার করে নিয়েছিলাম। উবার আমাদের চড়াই রাস্তা ধরে নিয়ে এলো লাইকোবেটাস হিলে যাওয়ার জন্য। একটা কেবল কার পাওয়া যায় তার ঠিক সামনে। কি করবি? ওই দোকানটার মধ্যে থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে একটা ফেনিকুলার কেবল কারে করে। একটা ছোট্ট ট্রেনের মতো, কিন্তু এটা পাহাড়ের উপর উঠবে, সমতলে নয়। 4টে কামরা আছে, সবগুলোই ভর্তি হয়ে গিয়েছিল, শুধু লাস্টেরটা একটু খালি ছিল, সেখানেই বসলাম। তাড়াতাড়ি ছেড়ে দেবে। দরজা বন্ধ হচ্ছে। ভিতরে এতই অন্ধকার যে ভালোভাবে ভিডিও করা যায়নি। কিছুই দেখা যাচ্ছে না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা উপরে চলে এলাম। এই তলাটায় কিছু রেস্টুরেন্টস আছে। তবে আমরা ভাবলাম আগে উপরটা ঘুরে এসে তারপরে রেস্টুরেন্টে একটু বসবো। উপরে উঠে তো আমি পুরো স্পিচলেস। দেখো একবার ভিউটা। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে থেকে গোটা এথেন্সকে দেখতে অপূর্ব লাগছে। এখানে একটা চার্চ আছে, সাদা চার্চ, মাথায় ব্লু ডোম। এখানে উঠছে গ্রিসের পতাকা। অ্যাক্রোপলিস, প্যানাথেনিয়াক স্টেডিয়াম সব দেখা যাচ্ছে। সানসেট হচ্ছে। সানসেটের সময় গ্রিসে সমস্ত পতাকা নামিয়ে ফেলাই নিয়ম। পতাকাটা নামিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখলো দুই সেনা।
নিচের তলার রেস্টুরেন্টে বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা একটু গ্রিক স্যালাড খেয়ে নিলাম। তারপর আবার এই ফেনিকুলারে করে নিচে নামা। রিটার্ন টিকিট কাটা ছিল। আজকে রাতে আমার এই ওয়াইন লিভের মধ্যে স্টাফড দলমাটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, আর একটা রেস্টুরেন্টে সেটা পেয়েও গেলাম। ডিনার করে আবার ফিরলাম এয়ারবিএনবি। এখন প্রায় রাত 10টা বেজে গেছে, অথচ এথেন্স এখনও পুরো জমজমাট। বেশিরভাগ দোকান খোলা থাকে রাত 10টা অবধি, আর রেস্টুরেন্টগুলো রাত 3টে অবধি। এখন হোটেলে গিয়ে লম্বা ঘুম দেব, কাল আবার আমাদের ফ্লাইট আছে। কোথায় যাব সেটা বলছি আগামী পর্বে। আপাতত গুড নাইট অ্যাক্রোপলিস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।